যিনি বলতে আসছেন তার বুকে একটা বল আসে যে কেউ প্রশ্ন করবে না, আর সবাই ভদ্রতার খাতিরে রয়ে গেছে। সো সেই অ্যাডভান্টেজটা আমি নিচ্ছি এবং একটি ডিসক্লেমার দিয়ে শুরু করছি। ডক্টর বি আর আম্বেদকর সম্বন্ধে আমার নলেজ ক্লাস 7, 8, 9, 10, 11, 12-এর হিস্ট্রি বই, সেখানে শুরু হয়ে শেষ হয়ে গেছিল। এবার কালচারাল কমিটি থেকে সুপ্রিতা যখন বলল যে তোমার নামটা না ফ্লায়ারে দেওয়া হয়ে গেছে, তখন আমার স্বাভাবিক রিয়াকশন যেটা আমি না বলেছি। তারপরে যখন তারা বলল যে প্রিন্সিপাল স্যার ওটাকে র্যাটিফাই করে দিয়েছে, তখন বুঝলাম আমার না বলার জায়গা নেই। তার মানে কি দাঁড়ালো, হিস্ট্রি বই তো আর খুলতে পারবো না, কারণ এতদিনে বুঝে গেছি হিস্ট্রি বই সত্যি কথা বলে না। সো আম্বেদকর সম্বন্ধে যদি জানতে হয় তাহলে পড়তে হবে। কঠিন, আমরা সবাই জানি কঠিন। এবারে ডক্টর আম্বেদকর সম্বন্ধে যদি আমি পড়তে বসেছি এবং আমি দেখলাম যে কনটেক্সটটা ওরা দিয়েছে, যে থিমটা ওরা দিয়েছে, ডক্টর বি.আর. আম্বেদকর অ্যান্ড দ্য মেকিং অফ মডার্ন ইন্ডিয়া, এই কনটেক্সটটা যদি আমাকে বলতে হয়, তাহলে ডক্টর বি.আর. আম্বেদকর তার যে নিশ আইডিয়াস, যে কোর আইডিয়ালিজমসগুলো ওনার রয়েছে বা কোর আইডিয়াসগুলো ওনার রয়েছে, মাত্র হয়তো 55-57টা অড লেখার মধ্যে আমাকে তার অনেকটা জানতে হবে। সেটা তো সম্ভব নয়, সেটা খুবই কঠিন। এখন আমার সুবিধা, আমি ডিপার্টমেন্ট অফ ইংলিশ, আমি একটু অ্যাডভান্টেজ নিতে পারলাম। তখন আমি বললাম, আমি এই লেখাগুলোর মধ্যে কি কোনো লিটারারি পার্সপেক্টিভ খুঁজে বার করতে পারি? ওরা তো না বলতে পারবে না। সো আমার পয়েন্টটা শুরু হচ্ছে, আই অ্যাম গোয়িং টু কনটেক্সট আমার লেখাটাকে এই থিমে, অ্যাজ দ্য মেকার ডক্টর বি.আর. আম্বেদকর অ্যান্ড দ্য মেকিং অফ মডার্ন ইন্ডিয়া। আর আমি একটু যেটা ভেবে বার করলাম, আপনারা দেখতেই পাচ্ছেন আমার প্রেজেন্টেশনটা নিয়ে, আমি ভাবলাম যে ওনার লেখার মধ্যে কোনো লিটারারি পার্সপেক্টিভে কিছু পাবো না, সোশ্যাল পার্সপেক্টিভের জায়গার মধ্যে আমার ঢোকার জায়গা নেই, কারণ আমি অলরেডি শুনে নিয়েছি কারা বক্তব্য রাখতে আসবেন। সো সেই ভয়টা মনে কাজ করছে। লিটারারি অ্যাসপেক্ট নিয়ে বলতে গেলে আমি জানি আমার একটু লাইসেন্স থাকবে। সো এবারে মডার্ন ইন্ডিয়াতে আমি কি করে লিটারারি অ্যাসপেক্টে আনবো? আমরা যখন ডক্টর বি.আর. আম্বেদকরের লেখানে আলোচনা করছি, ওনার প্রাসঙ্গিকতা, আজকে দিনে মডার্ন শব্দটা ব্যবহার করে বলছি। রবি ঠাকুরের কথায় যখন মডার্ন না, উনি বলেছিলেন ওনার একটা এসেতে, ওই ঝর্নার জল যখন বয়ে যাচ্ছে, এক একটা বাঁকে এসে জলটা আবার ঘুরে যাচ্ছে, ওই আধুনিক হচ্ছে এক একটা বাঁক। সো আজকে 21st সেঞ্চুরিতে দাঁড়িয়ে পেছন দিকে যখন তাকিয়ে দেখি, তখন দেখি কিছু জিনিস যেটা নিয়ে উনি সবথেকে বেশি বলেছিলেন, এবং আজও ম্যাম যেটা বললেন, সেটা হচ্ছে এই যে আমাদের কাস্ট সিস্টেম একটা মেন এরিয়া, এম্পাওয়ারমেন্ট অফ উইমেন আর একটা মেন এরিয়া, এদের প্রাসঙ্গিকতা তো এখন আছেই, কিন্তু মডার্নের মধ্যে বোধহয় আরেকটু আমরা এক্সটেন্ড করতে পারি। আমরা যদি টেক্সটগুলোকে একটু খুঁটিয়ে পড়ি না, আমরা দেখব সোশ্যাল ইস্যুসগুলোকে বাদ দিয়েও আমরা কিন্তু একটা লিটারারি আম্বেদকরকে খুঁজে পেতে পারি। সেটাও তো একটা মডার্ন চিন্তাভাবনা, যে সোশ্যাল অ্যাঙ্গেল, পলিটিক্যাল অ্যাঙ্গেল সবটা রয়েছে। সেইটাকে পাশে রেখে আমরা কি আম্বেদকরের রাইটিংয়ের মধ্যে একটা লিটারারি অ্যাঙ্গেল খুঁজে পেতে পারি? সেখান থেকেই আমার আজকের স্লাইড শো। ইন্ট্রোডাক্টরি স্লাইড অ্যান্ড থ্যাংক ইউ স্লাইডকে বাদ দিয়ে সম্ভবত 9টা স্লাইড আছে। 10 মিনিটের বেশি নেব না, গ্রেস টাইম চাইছি 2 মিনিট। 13 মিনিট যেই হবে আমাকে নামিয়ে দেওয়া যেতে পারে। সো রাজদীপ, লেটস রোল দ্য বল। প্রথম যেটা আমি দেখলাম, যে ডক্টর বি.আর. আম্বেদকর মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল থিঙ্কার্সের মধ্যে পড়েন। ওনার লিগাল অ্যাকিউমেন, সোশিও পলিটিক্যাল ভিশন, ওনার একটা রিলেন্টলেস স্ট্রাগল ফর জাস্টিস, এইটাকে যেরকম রয়েছে সেরকমভাবে ওনার লেখার মধ্যে ইন্টেলেকচুয়াল ডেপথ, ক্ল্যারিটি, একটা পারসুয়েসিভ স্টাইল, একটা মরাল ইন্টেন্সিটি,
এবং একটা ফিলোসফিক্যাল ডেপথ আমরা খুঁজে পাই। আমি স্লাইডে যা লেখা রয়েছে সেইগুলোকে ডেফিনেটলি পড়ব না, কিন্তু যা আমি লিখেছি আমি ওনারই লেখা থেকে কিছু এক্সাম্পলস তুলে ধরতে চাই। ওনার ল্যাঙ্গুয়েজ ডাইরেক্ট, ফোর্সফুল, ডিভয়েড অফ আননেসেসারি অর্নামেন্টেশন, এবং ওনার ল্যাঙ্গুয়েজের মধ্যে একটা অদ্ভুত ইমোশনাল ইন্টেন্সিটি অ্যান্ড মরাল কনভিকশন পাওয়া গেছে। রোল দ্য স্লাইড প্লিজ, ডোন্ট লিভ ইউর পোস্ট। আমি যখন বলছি ওনার লেখার মধ্যে আমরা খুঁজে পাই স্কলারলি রিগার অ্যান্ড ডেপথ, আমি সেখানটায় বলতে চাই যে ওনার লেখাগুলো দে আর অল মাল্টিডিসিপ্লিনারি এক্সপার্টাইজ ইন মেটিকুলাস অ্যাপ্রোচ টু সোশ্যাল অ্যানালিসিস। ওনার একটা লেখা থেকে আমি কোট করছি, দ্য প্রবলেম অফ দ্য রুপি, যেটা উনি অক্টোবর 1922-তে লিখেছিলেন আর পাবলিশ হয়েছিল বুক ফর্ম ইন 1923, which showcases his economic expertise, demonstrating his deep understanding of the monetary policy and implication for India's development. আমরা দেখতে পাই যে ওনার লেখার মধ্যে লাইক হি ক্রিটিক্যালি অ্যানালাইজড the Western philosophical as well as political thought, the ancient Indian texts, and very often he challenges আমাদের এখানে যে সনাতন হিন্দু টেক্সটগুলো রয়েছে সেইটা। ওনাকে ডাকা হয়েছিল একটা বক্তব্য পেশ করতে জাত পাত তোরাক মণ্ডল, দ্য ফোরাম ফর ব্রেকিং কাস্ট সিস্টেম, লাহোরে মার্চ 1936-এ ডাকা হয়েছিল। এবং উনি যে বক্তব্যটা রাখবেন বলেছিলেন, সেই বক্তব্যটা যখন ওই ফোরামের লোকজন জানতে পারলো উনি কি রাখতে চলেছেন, দে গট ভেরি স্কেয়ার্ড, দে ওয়ার রিয়েলি ওয়ারিড যে এইরকম জ্বালিয়ে দেওয়া বক্তব্য রাখলে কি হবে। বাট আম্বেদকর বিং আম্বেদকর, যা উনি ভেবে গেছিলেন উনি সেটা বলেছিলেন, এবং 1936-এ লেটার হাফ অফ দ্য ইয়ারে এইটা পাবলিশড হয়েছিল। এবং এই লেখাটাতে he attacked the root of the caste system. আর একটা জিনিস যেটা বলতে চাই সেইটা হচ্ছে আই এম টকিং অ্যাবাউট হিজ স্কলারলি রিগার অ্যান্ড ডেপথ। ওনার একটা খুব প্রচলিত লেখা রয়েছে যেটা আই গেস ইট ওয়াজ এ পস্থমাস পাবলিকেশন, প্লিজ কারেক্ট মি ইফ আই এম রং, সেটা হচ্ছে দ্য বুদ্ধা অ্যান্ড হিজ ধম্মা। সেখানে উনি উইদাউট এনি রিজার্ভেশনস ক্যাটেগরিক্যালি বলেছিলেন যে বুদ্ধিজমের কোনো ডিভিশন চলবে না, ইউ ক্যানট ডিভাইড ইট ইন্টু হিনায়ান অ্যান্ড মহায়ানা বুদ্ধিজম, ওটা একটা ধর্ম হিসেবেই থাকতে পারবে। অ্যান্ড লেটার উই নো হি এমব্রেসড বুদ্ধিজম। রোল দ্য স্লাইড। আর একটা জিনিস ওনার লেখার মধ্যে যেটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে দ্য ক্ল্যারিটি অ্যান্ড দ্য প্রিসিশন অফ ল্যাঙ্গুয়েজ। হি হ্যাড দিস এবিলিটি to articulate complex ideas in a manner that was both accessible and impactful. এটাই আমার বক্তব্য। ওনার লেখার মধ্যে এই জিনিসটা দেখা গেছে, যেরকম অ্যানাহিলেশন অফ কাস্ট, সেখানে এইটা জিনিসটা দেখা গেছে, ক্ল্যারিটি আর প্রিসিশন অফ ল্যাঙ্গুয়েজ। আমার পয়েন্ট ফ্রম দ্য লিটারারি পার্সপেক্টিভ ইজ এই যে ক্ল্যারিটি অ্যান্ড প্রিসিশন অফ ল্যাঙ্গুয়েজ, এই জিনিসটা what contributed to this? Several factors contributed to the lucidity of his style of writing. তার মধ্যে হয়তো the first one we can say is Ambedkar's training as a lawyer and the economist that was instilled in him. আর একটা বলা যেতে পারে his mastery of the English language. Most of his writings were in English. Some of the journals were written in the vernacular, but English ওনার প্রচুর লেখা রয়েছে। And this precision of language, it stems from his deep understanding of the subject matter. He conducted extensive research on a wide range of topics: history, sociology, religion, law. And clarity and precision of language, Ambedkaরের লেখায় যেটা আমরা দেখতে পারি, that contribute to the enduring power and the relevance of his writing. ওনার অ্যানাহিলেশন অফ কাস্ট থেকে জাস্ট একটা জায়গা আমি ওইখান থেকে নিয়ে এসেছি, সেটা হচ্ছে কতটা ক্ল্যারিটি আর কতটা প্রিসিশন অফ ল্যাঙ্গুয়েজ। আমরা প্রিসিশন অফ ল্যাঙ্গুয়েজ নিয়ে এখন খুব কথা বলি ইংরাজি সাহিত্যে, উই টক অফ প্রিসিশন অফ ল্যাঙ্গুয়েজ,
Caste is not just a division of labor, it is a division of laborers. এইটুকুনির মধ্যে দিয়ে অত্যন্ত প্রফাউন্ড একটা আইডিয়া, যেটা নিয়ে প্রচুর লেখা যেতে পারে, উনি কিন্তু বোঝাতে সক্ষম হয়েছিলেন। নেক্সট স্লাইড, উই আর রানিং আউট অফ টাইম, আই প্রমিস 10 minutes. আর একটা যেটা হচ্ছে দ্য লজিক্যাল আর্গুমেন্টস অ্যান্ড দ্য পারসুয়েসিভ স্টাইল অফ রাইটিং দ্যাট উই ফাইন্ড ইন হিজ ওয়ার্কস। লজিক্যাল আর্গুমেন্ট অ্যান্ড পারসুয়েসিভ রেটরিক বলতে আমি কী বুঝি, সেটা হচ্ছে হিজ এবিলিটি টু কম্বাইন দ্য এম্পিরিক্যাল এভিডেন্স উইথ মরাল অ্যাপিলস। Ambedkar very often he uses historical facts, statistical data, legal precedents to support his arguments. At the same time, invoking principles of justice, equality, and human dignity. This gets exemplified in his advocacy for the rights of the untouchables, where he not only presented the legal and social discrimination they faced, but at the same time, he appealed to the conscience of the nation to recognize the inherent humanity. যখন আমি কথা বলছি দ্য লজিক্যাল আর্গুমেন্ট অ্যান্ড পারসুয়েসিভ স্টাইল অফ হিজ রাইটিং, এইটা বলতে গেলে কয়েকটা পয়েন্টস এখানে আমার মাথাতে আসে। সেইটা হচ্ছে আম্বেদকর ইউজড দিস লিটারারি ডিভাইস, যেটা ইটস রেকগনাইজড ইন লিটারেচার, দ্যাট ইজ রিপিটেশন। সো এই রিপিটেশন উই নো ইট অ্যাক্টস অন দ্য সেন্সেস. This continuous repetition, it reinforces the key messages that the person is trying to make. Point in sight ki debo? Caste has killed the public spirit. Caste has destroyed the sense of public charity. Caste has made the public opinion impossible. Caste, caste, caste. Continuous harping, continuous reminder of the word caste, it strikes at the core of the existence. সেই জিনিসটা উনি করতে সক্ষম হয়েছিলেন। আর যে জিনিসটা when we are talking about persuasion is rhetorical questions. যারা এখানে ইংরাজি সাহিত্যের আছেন বা না আছেন, rhetorical question it's a device. আমি অ্যাকচুয়ালি প্রশ্ন করছি না, তোমাদের শুনতে ভালো লাগছে, it's a rhetorical question. We all know the answer now, but then I still ask, কিন্তু এইটা আমি কেন করছি? Why am I using this rhetorical question as a literary device? এটা কি করতে সাহায্য করে? এইটা হচ্ছে যে পয়েন্টটা আমি করতে চাইছি, without raising questions in the form of a question mark, I am reiterating, I am kind of emphasizing on the point that I am trying to make. All right, so ওনার লেখাতে এই জিনিসগুলো পাওয়া যায়। Slide 6 please. আগের স্লাইডেরই এইটা একটা কন্টিনিউয়েশন আমরা বলতে পারি, যে দ্য ফোর্সফুল অ্যান্ড দ্য প্যাশনেট এক্সপ্রেশনস দ্যাট উই ফাইন্ড ইন হিজ রাইটিং। অবভিয়াসলি প্যাশনেট এক্সপ্রেশন তো আসবেই, বিকজ উনি যেটা লিখছিলেন দ্যাট ওয়াজ কামিং ডাইরেক্টলি ফ্রম হিজ হার্ট। ইট ওয়াজন্ট এনিথিং আর্টিফিশিয়াল। হি ফেসড the problems and he was talking about the problems. So এই যে ওনার রাইটিংসের মধ্যে we find the forceful and passionate expressions, they are just expressions of what he actually went through. আর এই যে ওনার ফোর্স অ্যান্ড প্যাশন ওনার লেখার মধ্যে আমরা যা দেখতে পাই, সেইটাকে আমরা আবার কিন্তু নানা রকম সাব পয়েন্টসে ভাগ করতে পারি। যেরকম he is trying to combat the social tyranny, he is advocating for equality and fraternity, he is championing the rights of the oppressed, he is criticizing injustice and tyranny, he is advocating for women's progress, he is demanding one man, one vote, one value. So he champions this principle of equality in political, social, economic life, ensuring that every individual has a voice and their value gets recognized. Go to the next slide. This is a slide that I should have concentrated more, because I spent maximum time with this work. আর অদ্ভুতভাবে the poetic language that is found in this work, আর ওই যে শব্দের অলংকার বলি না, যেরকম কিছু কিছু সঙ্গে আমরা সবাই এখানে পরিচিত, সেটা হচ্ছে সিমিলি, মেটাফার,
মেটানমি, সিনিক জকি, অ্যানাফোরা, এই যে শব্দের অলঙ্কারগুলো যদি আমরা দেখি দ্য বুদ্ধা অ্যান্ড হিজ ধাম্মা, এর মধ্যে এক্সটেন্সিভলি পাওয়া গেছে। If I had time, I could have elaborated on this. অ্যালিটারেশনও পাওয়া গেছে, মেটাফর পাওয়া গেছে। সো এখন তো একটু সময়ের অভাব, তাই জন্য বলতে চাইছি না, কিন্তু I have mentioned all the key rhetorical devices that have been discovered or have been kind of found in this text. And this remains a very major text. It was very often said to be the Bible of Buddhism. Jodio, there is a lot of controversy regarding the use of the term Bible, but still I found it, so I am mentioning it. যে rhetorical devices, আমরা তো আম্বেদকরকে সবসময় একটা সোশ্যাল পয়েন্ট অফ ভিউ থেকে পড়াশোনা করে এসেছি, দেখে এসেছি, সেটাই আমাদের মধ্যে ইনগ্রেন্ড। কিন্তু সেরকম একটা মানুষের লেখার মধ্যে যে এরকম শব্দের অলঙ্কার লুকিয়ে আছে, সেই জিনিসটাও কিন্তু তাকে বুঝতে আমাদের সাহায্য করবে। যে উনি কিন্তু, আমরা যেরকম আজকের দিনে নিজেদের সীমাবদ্ধ করি না, আমি তো ইংরাজির, আমি তো ইতিহাসের, আমি তো সোশিওলজির, কিন্তু আলটিমেটলি নলেজ ইজ ওয়ান এন্টিটি। আর সেই জিনিসটাই কিন্তু আম্বেদকরের লেখা পড়লে বোঝা যাবে। আর দিস স্লাইড ইজ দ্য কোর অফ দ্য স্লাইডস দ্যাট আই হ্যাভ প্রিপেয়ার্ড। কোনো একটা দিন যদি আমাকে সুযোগ দেওয়া হয়, this is the text that I would again and again go back to. We'll go to the next one. I don't think I have much time. Philosophical and reflective depth স্বাভাবিকভাবেই থাকবে এরকম একজন লেখকের মধ্যে, যিনি কমপ্লেক্স ইস্যুস, কাস্ট, রিলিজিয়ন, এডুকেশন, স্ট্রাকচার অফ সোসাইটি নিয়ে লিখে গেছেন। আমরা যদি ওনার ফিলোসফিক্যাল অ্যান্ড রিফ্লেক্টিভ ডেপথ যা ওনার লেখার মধ্যে পাওয়া গেছে সেটা নিয়ে কথা বলি, তাহলে হোয়াট আর দ্য কি পয়েন্টস আমরা তার মধ্যে থেকে পাই? নাম্বার ওয়ান, হি ওয়াজ আ ক্রিটিক অফ কাস্ট অ্যান্ড হিন্দুইজম। Number two, he laid emphasis on social justice and equality. Number three, his vision of democracy. Then his importance on education. His advocacy, he was an advocate for the rights of the term that we used on Dalits. He was critiquing the traditional social structure. He had a lot of influence on intellectual traditions. And of course, his emphasis on constitutionalism and the right of rule. Ambedkar's writings are not only marked for the forceful advocacy, but for the philosophical and reflective depth. He delved into fundamental questions of justice, equality, human rights, human dignity, very often challenging the prevailing social and religious norms. His writings, they are all characterized by fundamental questions of social justice, nature of good society, এই জিনিসগুলো দেখেছি। নেক্সট স্লাইড। দ্য ইমোশনাল অ্যান্ড দ্য ইভোকেটিভ ল্যাঙ্গুয়েজ, এখানটাতে I would specially like to mention his use of imagery. উনি লিখছেন annihilation of caste, caste is a monster that crosses your path every step you take. এই যে আইডেন্টিফাইং কাস্ট অ্যাজ আ মনস্টার, ইংরাজি সাহিত্য এটাকে বলবে দিস ইজ অ্যান ইউজ অফ ইমেজারি, অ্যান্ড দিস ইজ হোয়াট আই হ্যাভ আইডেন্টিফাইড। আর একটা বলছি, হিন্দু সোসাইটি লাইক অল সোসাইটিস ইজ অলওয়েজ ইন আ স্টেট অফ ফ্লাক্স. But in case of Hindu society, the flux is a superficial one. Flux we know is flow. সমাজকে এগোতে গেলে there has to be a flow. He said, and he said with conviction, এটি হিন্দু সোসাইটি, এটি চেঞ্জের কথা বলে, সোসাইটি চেঞ্জ হচ্ছে। We always think society changes for the better, আমরা সেরকমভাবেই ভাবতে শিখেছি। He says it's a superficial one. তার মানে কি, শুধু সারফেসেই আছে, তুমি তলিয়ে দেখো অ্যাকচুয়ালি নেই। আমরা ম্যামের কথা শুনেছি, শুনে আমার মনে হয়েছে আমরা কোথায় দাঁড়িয়ে আছি, আমরা সেই পেছনেই দাঁড়িয়ে আছি, এগোতে বোধহয় খুব একটা আমরা পারিনি।
এগোতে পারা সম্ভব নয় যদি না নিজেদের চিন্তার মধ্যে সেই এগোনোটাকে আমরা দেখাতে পারি। আর স্লাইড 10, we cannot ignore the Constitution of India. আমি শুনে এসেছি, পড়ে এসেছি, ম্যাডামের কাছ থেকে জেনেছি অনেকটাই on B.R. Ambedkar. He was the chairman of the drafting committee of the Constitution. কনস্টিটিউশনটা আমরা জানি, ইটস আ গাইড বুক, দেশ কীরকমভাবে চলবে। অদ্ভুতভাবে আমরা যদি ফর দ্য লিটারারি পার্সপেক্টিভ একটুখানি কনস্টিটিউশনটাকেও দেখি, ইট স্ট্যান্ডস অ্যাজ অ্যান এপিটম অফ আ লিটারারি অ্যাক্টিভিটি। কী কী খুঁজে পেয়েছি? নাম্বার 1, the preamble-টা যদি আমরা দেখি, the preamble reads like a declaration of ideals beginning with a very powerful phrase, we the people of India. The moment I say we the people of India, we instantly places each person, সে আপনি যে কোনেই থাকুক না কেন, right at the heart of the Constitution and makes you a part of the Constitution. This is indeed very poetic, কিন্তু আমরা বলতে পারি। The choice of words, sovereign, socialist, secular, democratic, republic, এরা শুধু পলিটিক্যালি কারেক্ট বা পলিটিক্যালি সিগনিফিকেন্ট নয়। এই শব্দগুলো যখন আমরা শুনি না, আমাদের মানে বুঝতে হবে না, শব্দগুলো শুনলেই একটা জ্বালিয়ে দেওয়ার ব্যাপার আসে ভেতর থেকে। বেশিরভাগ সময় আমরা দেখি আমরা অনেক কিছুতে দৌড়ে যাই, ছুটে যাই, ভেতরটা কিন্তু জানি না। শব্দটা আমাদের আকর্ষণ করে, ইট ইন্সপায়ার্স। দিস ইজ আ লিটারারি এবিলিটি। শব্দ এমনভাবে তোমাকে টানবে যে তুমি হয়তো ভেতরে ঢুকতে পারবে না, কিন্তু সেই শব্দের টানেই তুমি ছুটে যাবে। ইট গোজ বিয়ন্ড দ্য পলিটিক্যাল। If you look at the language of the Constitution, throughout the text it's very formal, but again it is very accessible. Its legal structure, the drafters ensure it remain, there is a certain lucidity and rhythm, and it resonates with common citizens as well as with legal experts. Common citizens and legal experts, the balance that has been created, it is a very rare literary achievement. সাধারণভাবে যে কোনো লিটারারি টেক্সট আমরা দেখেছি, it's always like this. But to maintain a balance whereby you are making it inclusive, আমার দেশের সব নাগরিক তার মধ্যে পড়ছে, but at the same time it remains কি বলবো, like for the legal experts, the Constitution, because it's there, আর তো ওটা কতবার ইন্টারপ্রেটেড হচ্ছে আমরা দেখতে পারি, সো লিগাল এক্সপার্টসরা সবসময় সেটা করে যাচ্ছে। সো এই যে ব্যালেন্সটা মেনটেন হয়েছে, এই জিনিসটা কিন্তু খুবই রেয়ার। আর একটা লিটারারি স্ট্রেংথ যেটা কনস্টিটিউশনের মধ্যে রয়েছে, দ্যাট ইজ দ্য ভিশনারি ইমাজিনেশন। কনস্টিটিউশন কি শুধুই দ্য মেকানিক্স অফ গভর্নেন্সকে নিয়ে কথা বলে? It goes beyond that. It articulates a dream of a just and equitable society. Directive principles, though non-justiciable, they were written with a moral urgency that reflects the aspirations of a newly created independent nation. এই প্রিন্সিপালসগুলো আমি জানি না আমি ঠিক বলছি কি না, কিন্তু these principles, they read like a manifesto for national development, social justice, human welfare, embodying a narrative of progress and compassion. আর আরেকটা কথা বলতে পারি, সাহিত্য স্টুডেন্টরা যে কোনো সাহিত্যকে আগে দেখে দ্য স্ট্রাকচার আর অর্গানাইজেশন। এটা একটা আমাদের বদ অভ্যাস। কনস্টিটিউশনটাকে যদি আমরা সেইভাবে দেখি, ইট ইজ ভেরি স্ট্রাকচার, ভেরি ওয়েল অর্গানাইজড, and it contributes to the literary quality. It's divided into parts, into articles and schedules. It follows a clear logical flow, almost like chapters in an epic, which each part addressing a specific aspect of governance and citizenship. The deliberate use of repetition,
definitions and transitions ensure coherence and rhythm, all hallmarks of well-crafted literature. And I would like to say that though the Constitution of India is fundamentally a legal document, it possesses profound literary merit. Its eloquent expression of democratic ideals, moral values, and national vision make it a document of enduring literary and philosophical significance. It is not only the soul of Indian democracy, but it is also a literary monument that reflects the spirit of a diverse and aspirational nation. Finally, যদি আমরা আসি এই যে আম্বেদকরের সম্বন্ধে যে ওনার রাইটিংসের উপরে এত কিছু আমরা যে করলাম, মানে দেখলাম দ্য লিটারারি অ্যাসপেক্টস, সো এর ইম্প্যাক্টেড লাইক ওয়াই দ্য অ্যাচিভমেন্ট, দ্য ইম্প্যাক্ট, এটা কেন, কি আমরা জানলাম এটা থেকে, কেন দরকার এইটা জানা, কেন প্রাসঙ্গিক এইটা জানা। আজকের দিনে দাঁড়িয়ে যদি আমি বলি আম্বেদকর অ্যান্ড দ্য মেকিং অফ মডার্ন ইন্ডিয়া, তাহলে কি আমি নিজেকে শুধু আবদ্ধ করে রাখবো? উনি যা বলেছেন দ্যাট ফিটস দ্য ডেফিনেশন অফ সোশ্যাল সায়েন্স? না, আমরা যদি ওনার লেখাগুলোকে দেখি তাহলে আমরা দেখতে পারবো তাদের মধ্যে emerges a very brilliant writer. If I forget the social aspect, the political aspect, the legal aspect, ওনার writings গুলো they still stand documents as great pieces of literature. They serve as powerful tools for social change, but they stand as exemplary works of literature. They are rich in thought and expression. His legacy as a writer is inseparable from his legacy as a reformer, and his words continue to inspire generations in both spheres. তাহলে আজকে এই আম্বেদকর জয়ন্তীতে যেখানটাতে it was supposed to be a batch of very young students যারা আম্বেদকরের সম্বন্ধে জানছে, তাহলে তাদের কাছে বি আর আম্বেদকরকে পৌঁছে দেওয়া যাবে কি করে? সেমিনার করে নয়, আমি কনফিডেন্ট। বি আর আম্বেদকরকে শুধু 14ই এপ্রিলে ছুটি করে তারপরে নেক্সট ওয়ার্কিং ডেতে সেমিনারে দাঁড়িয়ে থাকবে, সেটাই কি আজকের দিনে সেটা প্রাসঙ্গিকতা? না। বি আর আম্বেদকরকে আমরা বলছি দ্য মেকিং অফ মডার্ন ইন্ডিয়া, কিন্তু মডার্ন ইন্ডিয়া তৈরি করার দায়িত্ব যাদের কাঁধে দেওয়া হয়েছে তারা কতটা সেই দায়িত্বটা পালন করছে, তার কারণ তাদের সাথে বি আর আম্বেদকরের পরিচয় করানো হয়নি। শুধু ইতিহাস বইতে যতটুকুনি পড়েছি সেইটুকুনি দিয়ে হবে না, আম্বেদকরের বইকে পাঠ্য করতে হবে। আমি সোশ্যাল অ্যাসপেক্ট হিসেবে তার উইমেন এম্পাওয়ারমেন্ট হিসেবে ওনার অনেক কিছু বলার রয়েছে। আজকে যে উইমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে কথা বলি, দলিত সাহিত্য নিয়ে কথা বলি, বলা যেতে পারে যে দলিত সাহিত্য বেশ কিছুটা তার লেখার উপরে দাঁড়িয়ে আছে। আমার রাইট অর নট, আই থিংক ইউ আর ওয়ার্কিং অন দ্যাট। সো তাহলে আম্বেদকরকে শুধু সেমিনারের মধ্যে 3 ঘন্টার মধ্যে আবদ্ধ না করে আম্বেদকরকে যদি 21st সেঞ্চুরিতে টু দ্য ইয়াং পিপল, টু দ্য সো কল্ড মডার্ন পিপলের কাছে তুলে ধরতে হয়, আম্বেদকরকে পড়তে হবে, আম্বেদকরকে জানতে হবে, আম্বেদকরকে নিয়ে চর্চা করতে হবে। যারা আগের জেনারেশন তাদেরকে নিয়ে আম্বেদকরকে নিয়ে করলে আর চলবে না, নতুন জেনারেশনকে এগিয়ে আসতে হবে আম্বেদকরকে জানার জন্য। আম্বেদকরকে জানলে বেশ কিছুটা জানা যাবে নিজের দেশকে, বেশ কিছুটা জানা যাবে সাহিত্যকে। থ্যাংক ইউ। Oh, thank you, slide. Thank you, ma'am. It has been a delight as always to listen to you. The literary aspect of B.R. Ambedkar's writing, who would have thought? We got to learn something new today. I hope students, those who are left, have heard and learned from this. So
now on to the last speaker for today. Without any other delay, I would now like to invite Dr. Shilpa Nandi, Associate Professor, Department of Political Science, to kindly give her lecture today. ফ্রিডম অফ স্পিচ যেমন আছে, ফ্রিডম অফ এক্সপ্রেশনও তেমনি ইকুয়ালি ইম্পর্টেন্ট। শেষ বলতে উঠতে গিয়ে অলরেডি এক্সপ্রেশন এসছে যে একটু ছোট করে শেষ করবে, সো আমি বেশি টাইম দেব না। থ্যাংক ইউ ফার্স্ট অফ অল টু দ্য অর্গানাইজিং কমিটি, যে তারা এত সুন্দর একটা প্যানেলিস্টদের চুজ করেছে। বিকজ আই সে দিস, যে আমাদের শুরুটা হয়েছিল একজন এডুকেশনিস্টকে দিয়ে, আমাদের প্রিন্সিপাল স্যার, তিনি এডুকেশন ডিসিপ্লিন থেকে, ফলোড বাই কমার্স আমাদের প্রেসিডেন্ট স্যার, ম্যাম অনবদ্য একটা লেকচার শুনলাম আমরা, সোশ্যোলজিস্ট, হিস্টোরিক্যাল পার্সপেক্টিভ থেকে অনামিকা ম্যাডাম, এবং অবশ্যই উইদাউট লিটারেচার লিঙ্গুইস্টিক হাউ উই ক্যান কমপ্লিট, এবং লাস্টে আমি ফ্রম পলিটিক্যাল সায়েন্স ডিসিপ্লিন। ঠিক মনে হচ্ছে যেমন ভিডিওস ডকুমেন্টসগুলো আমরা দেখেছি 26 নভেম্বর 1949 যখন গণপরিষদে ডক্টর বি.আর. আম্বেদকর সবার শেষে বলতে উঠলেন, এবং যে ফিয়ারি স্পিচ, বোল্ড স্টেটমেন্ট আর ইন্সপায়ারিং ওয়ার্ডস রেখে গেলেন, সেই জন্য আজকে ওনাকে বোধহয় আমরা আজকে 134তম তার জন্ম শতবার্ষিকীতে আজকে উদযাপন করছি, এবং এত সুন্দরভাবে করছি। সো রিয়েলি হু নিউ যে রামজি মনোজি সাকপাল এবং ভীমাবাই সাকপালের 14তম সন্তান হিসেবে যিনি জন্মগ্রহণ করেছিলেন 1891 ইন দ্য মাহা ডিস্ট্রিক্ট অফ মহারাষ্ট্র, তিনি একদিন ভারতের জনক হিসেবে, সংবিধানের জনক হিসেবে স্বীকৃতি পাবেন। He will be known as the Messiah of the Dalit and the downtrodden of the people, downtrodden people of the society. He was Bhimrao Ramji Ambedkar, popularly known as our Dada Baba Saheb Ambedkar. So আমি directly যে জায়গাটাতে যাব না, because as Aristotle rightly said, the whole is more than the sum of its parts. So already আম্বেদকরকে নিয়ে যা যা বিষয় বলার, about the caste, about village, and আম্বেদকরের সঙ্গে যাদের সবথেকে বেশি interaction, debates and discourses হয়েছে, গান্ধী, নেহেরু and he himself, আমি অনামিকাদের লেকচারে জাস্ট একটাই বলবো, সর্দার বল্লভভাই প্যাটেলকেও একটু অ্যাড করে নিলে পারতেন, কারণ ওনার সঙ্গে তো রেজিগনেশনের আদান প্রদান হচ্ছে, মানে আপনি রিজার্ভেশন দেবেন না, এই নিন আমার রেজিগনেশন। সো হি ওয়াজ ইন দিস কাইন্ড অফ থিং। সো এই জায়গাগুলো সবটাই আমরা দেখলাম। আমি আজকে খুব ছোট্ট একটা জায়গা, যেটা আমার খুব কাছের জায়গা এবং আমারও পিএইচডির জায়গা, দলিত উইমেন্সদের নিয়ে, ট্রাইবাল উইমেন্সদের নিয়ে। আমি নিজে মৎস্যজীবী মহিলাদের নিয়ে কাজ করি। সো হাউ ক্যান এ লেকচার বি কমপ্লিটেড উইদাউট ফোকাসিং অন দ্য উইমেন্স অ্যাসপেক্ট? তো আমি ডক্টর বি.আর. আম্বেদকর অ্যান্ড হিজ কন্ট্রিবিউশন টুয়ার্ডস দ্য উইমেন্স রাইট নিয়ে বিশেষ কিছু বলবো না, খুব কয়েকটা জায়গা ছুঁয়েই আমি শেষ করব। সো I start with his quotation. He said that I measure the degree of progress by the degree of progress women have achieved. These were the words of Ambedkar when he was speaking in a gathering in 1927. Ambedkar's work was mostly found to be fighting for caste discrimination and caste, biasness. We often recognize his other sides of his work. Therefore, I would like to take you all into a brief insight of his work towards the women's right and his contribution in feminist movements in India. Apart from his belief in equality of women, his theorizing of interlinked nature of caste and religion-based gender repression has been a pioneering field. In one of his articles, Caste in India, which was published in 1917, Ambedkar talks about how in Indian context, women's sexuality has been strictly controlled by caste. He continues how strict controls of women through sati, child marriage and widow remarriage restrictions
for all the device to deal with this problematic idea are the one area which ma'am has said in her lecture is the caste and the caste, formulation by our upper caste society. Ambedkar took the foremost hook of Hindu code bill, the Manusmriti. And in this place, he has rightly said that double marginalization of women. Double marginalization can no aaj 21st century the when a girl child is born. People are like, I don't know how many family or in the society that girl is welcomed, in the hospitals also whenever I visit, like I have seen often that a car is coming with dressed up with blue balloons and all that, and so it gets reflected that it's a boy. So it is kind of thing, and then the kind of violation, discrimination, the atrocities are coming with the women. So double marginalization of women. At that time only he has hooked up this concept. So women face lots of oppression, no need to go into that, we all know. In his book, Riddles of Hinduism, Ambedkar also has pointed out how in Manusmriti, how this inheritance of the seduction of women by men leads to disloyalty and therefore necessitates the control. Ambedkar also questioned that Hindu epics of gender dynamic pushed forces. For example, in Ramayana, he has criticized the Ram's stance on Sita. So there are, if you go, since paucity of time, I cannot go into the elaborate details. We have to read Ambedkar as ma'am, Sriparna ma'am has rightly said, in 2 or 3 hours we cannot know this person. We have to go into their deep-rooted writings where we can come to know about the notions, their genuine notions, because he was a maker of the constitution. He said that this is the weapon, this is the instrument I am gifting to my countrymen. But if it is misused, I will be the first person to burn it. So what is happening to our society? The structure he gave us and the violations we are doing with the structure, the violence we are doing with that structure. So these are the areas which are debatable, controversial, as well as the complexities are there. Dr. Ambedkar wanted women to participate in all walks of life, especially in the political arena. Therefore, he was the first legislator under the British regime, and also he was the first who fought for the right of the women. He wrote extensively on women's oppression and founded 2 newspapers, Mukh Nayak and Bahishkrit Bharat. Mukh means the male and Nayak means the hero. So was from the Maharashtrian camp, so it means the Mahar community, it means the voice for the downtrodden. So, and in these papers he actually wrote about the women's liberations and women's freedom. As first British India's law minister, Ambedkar continuously pushed for family planning measure for women, universal adult franchise, legalizing their voting rights for women, and several other marginalized groups. So he was the advocate for all these measures. Ambedkar was also the first person to introduce a Hindu code bill that granted recognition to women as equal citizens of India, and also under this code bill, women have been granted the right to divorce, inheritance, and remarriage, and legal recognition to inter-caste marriages. One thing we all must note about Ambedkar, that he took the stand against all odds and the conservative members of the parliament. And in his resignation speech, he said that I have not resigned until the Hindu code bill will be passed. But we all know that the bill was delayed, and due to the lack of time, he had to resign. He has extensively worked for women as the representative. His for example, Equal Remuneration Act 1976, Dowry Prohibition Act 1961, these were framed under his efficient as a constitutionalist. He wanted a society which will be based on the principle of liberty, equality, and fraternity. He wanted equal status of women in society, and seeing it in this society where
where no one even talking about it. His contribution thus cannot be sidelined and forgotten. Dr. Ambedkar was the only person who actually tried to change the effort via law, because we know until there is law, people will not, মানে ওই যে আছে না freedom and liberty মধ্যে যে ডিফারেন্সটা, freedom মানে অবাধ স্বাধীনতা এবং liberty that comes with rules, restriction, frameworks. So Ambedkar was a pioneering figure in India's who have fought for the